বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। থেকে 40 মিনিটের মতো গাড়িটা চলছিল এবং কেন একদল লোক হামলা করবে, বিচার কেন হবে না কোন রাজনৈতিক দলের উপরেও, যাতে এই ধরনের হামলা না হয়। গতকালকে যে ঘটনাগুলো হয়েছে এগুলো কোনোদিনও প্রত্যাশিত ঘটনা নয়। আমরা আমাদের জায়গা থেকে কোনোদিন এটাকে সমর্থন করতে পারি না। আমি তো সেরকম কোনো বুঝতেই পারিনি যে কিভাবে কি দিয়ে কেটে দিল। সাংবাদিক ইলিয়াস ও এনসিপির সাথে এমন এক বিষয়ে সমর্থন দিয়ে বসছেন যে বিএনপির জন্য আসলে অনেকটা কষ্ট হবে। তবে আমরা জানি না মাঠের রাজনীতিতে কখন কি পরিবর্তন আসে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকালকে 2 মে রাজধানীর বাইতুল মুকাররমে আপনার এনসিপির একটা জনসমাবেশ হয়েছে, আপনারা দেখছেন। সেখানে নানান বিষয় আলোচনা হয়েছে। এর মাঝখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা নিজের জীবনের জন্য দরকার আওয়ামী লীগের নিষিদ্ধ করা। 2009 এর পর থেকে আওয়ামী লীগের শাসন যে ক্রমান্বয়ে দুঃশাসনে পরিণত হলো, এটা তো অনস্বীকার্য। কিন্তু আওয়ামী লীগকে পুঁজি করে এনসিপির গত 2.5-3 মাসের যে রাজনীতি, অথবা 5 আগস্টের পর থেকে সমন্বয়কদের যে তুমুল বিতর্কিত এবং ভয়ঙ্কর যেসব কর্মকাণ্ড, তাতে যে মানুষ এরই মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন, সে কথাও তো স্বীকার করে নিতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই প্রায় 9 মাস হয়ে গেল। এখন এই 9 মাসে আওয়ামী লীগের সেরকম কোনো সাফল্য নেই, কারণ তারা খুব বিপাকে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে। কিন্তু আওয়ামী লীগ একদম উঠে দাঁড়ানোর চেষ্টা করছে না, তা কিন্তু না। এখন আওয়ামী লীগ কিন্তু এই যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে না। মোহাম্মদ ইউনূস নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে পুরো ধ্বংস করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আগে তো শুধু ছিল ভারতবর্ষ, এখন তার পেছনে লেগে গেছে চীনও। কিছু কিছু সংস্কার প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান বিশ্লেষণ করা জরুরি। দর্শক, পাবলিক পারসেপশন এরকম ছিল যে জামাত ইসলামী মানে সংস্কারের পক্ষে, তারা একটা নতুন বাংলাদেশ চায়। আর স্বাভাবিক, এটা তো সহজ বিষয়। জামাত শিবিরের যে কোনো জনশক্তি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। এনসিপির সাথে এমন এক বিষয়ে সমর্থন দিয়ে বসছেন যে বিএনপির জন্য আসলে অনেকটা কষ্ট হবে। তবে আমরা জানি না মাঠের রাজনীতিতে কখন কি পরিবর্তন আসে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকালকে 2 মে রাজধানীর বাইতুল মুকাররমে আপনার এনসিপির একটা জনসমাবেশ হয়েছে, আপনারা দেখছেন। সেখানে নানান বিষয় আলোচনা হয়েছে। এর মাঝখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা নিজের জীবনের জন্য দরকার আওয়ামী লীগের নিষিদ্ধ করা। এনসিপির যতটা আওয়ামী লীগের নিষিদ্ধ করা দরকার, বিশেষ করে একদম প্রথম সারির ধরেন 50 জন বা 100 জন নেতা যারা আছেন, অন্যদের এতটা দরকার কিন্তু আসলে নাই। বাট তাদের দরকারটা কেন? কেউ কেউ বলছেন যে ভাই আওয়ামী লীগ কখনো পুনর্বাসিত হলে সবার আগে এরাই টার্গেটেড হবে। এরা কিনা বোঝে না? অবশ্যই বোঝে। তো যার কারণে তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডার একটা প্রধান এজেন্ডাই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই এজেন্ডাটা আবার অন্যান্য দলের অনেকের সাথে কিন্তু মিলে যায়, অনেক ব্যক্তির সাথে মিলে যায়, রাজনৈতিক মতাদর্শের বাহিরেও। অনেকে হয়তো অন্তরে চায়, মুখে বলে না, কারণ ভাবে গণতন্ত্রকে জীবিত রাখতে হবে। যাই হোক, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। হবে না আর হতে দেওয়া হবে না। হবে না হচ্ছে একটা আপেক্ষিক শব্দ, আর হতে দেওয়া হবে না কথাটার অর্থ হচ্ছে এটা না হওয়ানোর জন্য যা যা করা দরকার, শারীরিক, মানসিক, রাজপথে নামা, জীবন দেওয়া প্রয়োজন দিয়ে দিবে। বুঝতে পারছেন? দেয়া হবে না আর হতে দেওয়া হবে না, যেখানে আমি একটা উইলিং ফোর্স আনছি, নিজস্ব ইচ্ছা শক্তি, যেটাকে বাধা দিব। এই কথা কে বলেছে? জাতীয় নাগরিক পার্টির নেতা। তো তারা যখন এই ঘোষণা দিয়েছেন, এর পরপরই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আবার একটা স্ট্যাটাস দিয়ে বসছেন। এখন এক স্ট্যাটাসে তো ভাই লক্ষ লক্ষ মানুষের কাছে মেসেজ, কমেন্টে লেখছেন ইয়েস ইয়েস। এখন এরা কি এনসিপির নাকি কোন দলের সেটাও জানি না, তবে প্রচুর কমেন্ট ছিল কি যে হ্যাঁ এই সিদ্ধান্তটা সঠিক। তো সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাসটা কি ছিল? যে এনসিপির এই সিদ্ধান্তের সাথে তিনি সহমত। আওয়ামী লীগের বিচার ছাড়া মানে এই দেশে তিনিও নির্বাচনের পক্ষে না, আর তিনিও বলছে নির্বাচন হতে দেব না, নির্বাচন হবে না, মানি না। এই যে শব্দগুলা ওনাদের কাছ থেকে যখন আসে, তখন এটার মধ্যে একটা প্রভাব কিন্তু তৈরি হয়ে যায়। আর বিশেষ করে আপনি যদি পিনাকিদার লাস্ট কন্টেন্টগুলো দেখেন, এখন প্রতিদিন বিএনপির 2 বার ধোয়া ছাড়া, তারপর হচ্ছে যে মানে বিএনপির বিভিন্ন নেতাদেরকে পোস্টমর্টেম করা ছাড়া আপাতত পিনাকিদার অন্য কোনো কন্টেন্ট নাই। আর এটার মেইন কারণে হচ্ছে আওয়ামী লীগের ইস্যুতে এখন কন্টেন্ট ওরকম আসলে মানুষ খুব বেশি দেখবে না, দেখবে হচ্ছে বিএনপির সাথে খেলাটা কি চলতেছে। এমনকি ওনার যে এথিক্স রাইট নাও, সেই এথিক্স বলছে বিএনপিকে একদম খালের ওই পার নিয়ে ফালানো ছাড়া মনে হয় না তিনি থামবেন, বা ওনার যারা টিম মেম্বার আছেন তারাও থামবেন।
সবারই একটা বক্তব্য, নির্বাচন এখন না হইয়া সংস্কার চলুক, ডক্টর ইউনূস আরো ক্ষমতায় থাকুক, বিএনপি কি একটা রাজনৈতিক দল নেই, পিনাকিদা তো এমন ভাষায় লেখেন বলেন, আর বাকিটা তো আপনারা জানেন। এবং জামাতও কিন্তু বিভিন্ন জায়গায় এবার কিন্তু ধরা হচ্ছে। দর্শক, 2009-এর পর থেকে আওয়ামী লীগের শাসন যে ক্রমান্বয়ে দুঃশাসনে পরিণত হলো, এটা তো অনস্বীকার্য। কিন্তু আওয়ামী লীগকে পুঁজি করে এনসিপির গত 2.5-3 মাসের যে রাজনীতি, অথবা 5 আগস্টের পর থেকে সমন্বয়কদের যে তুমুল বিতর্কিত এবং ভয়ঙ্কর যেসব কর্মকাণ্ড, তাতে যে মানুষ এরই মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন, সে কথাও তো স্বীকার করে নিতে হবে। মানুষের মোহ ভঙ্গ হয়েছে তাদের প্রতি। এই সমন্বয়ক এবং ছাত্র নেতাদের যে কোনো প্রকারের রাজনৈতিক আদর্শ নেই, রাজনৈতিক লক্ষ্য নেই, সে কথাও মানুষের সামনে একেবারে স্পষ্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন তাদের একমাত্র রাজনৈতিক পুঁজি। খুব সিগনিফিকেন্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যে বিষয়টি সবার সামনে আসছে প্রশ্ন আকারে, তা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কিংবা জাতিসংঘের দাবি অনুযায়ী রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোর দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়টি। এটি নিয়ে এই যে বাংলাদেশ ওলটপালট করে দেওয়া কিংবা বাংলাদেশের সবকিছু পরিবর্তন করে দেওয়ার যে স্বপ্ন জাগানো বা স্লোগান দেওয়া যেই ছাত্র সমন্বয়করা, তারা একটা বারের জন্য একটা শব্দ করেছেন, কোনো প্রকারের প্রশ্ন তৈরি করেছেন সরকারের প্রতি, কোনো প্রকারের দাবি তারা তুলেছেন যে এটি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হোক? একদম না, একেবারেই না। এবং এরা যে একেবারেই কিংস পার্টি, তার সবচেয়ে বড় উদাহরণ এই মুহূর্তে এই যে তুমুল বিতর্কিত এবং বাংলাদেশের জন্য আতঙ্কের এই করিডোর বিষয়ে কোনো প্রকারের কোনো মন্তব্য না করা। যেহেতু এই সরকার এবং কিংস পার্টি মিলেমিশে একাকার, সরকারের মুরব্বীরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং আমি নিশ্চিত তাদের সঙ্গে আলোচনা করে নিয়েছে, এবং অথবা আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, শেখ হাসিনা পতনের আন্দোলনে, সেখানে এইসব প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে এসেই এই আন্দোলনগুলো তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষ এসব নিশ্চয়ই জানতো না, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক মাত্রায়, একথা আমরা মনে করে দিতে চাই। শেখ হাসিনা পতনটাও ছিল অনিবার্য, কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলেছে, তারা ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে গিয়েছে, একথা বারবার আমাদেরকে বলতে হচ্ছে। যেহেতু এই করিডোর নিয়ে তাদের কোনো রকমের কোনো মাথা ব্যথা নেই, আমরা ধরে নিতে পারি অবশ্যই তাদের যৌথ সিদ্ধান্তে এরকম বিষয়ে সরকার এগোতে চাইছে সামনের দিকে। তারা যে দিগ্ভ্রান্ত ঠিক নয়, তারা যে দিশেহারা, মানুষের আস্থা পাচ্ছে না এবং বারবার তাদের মুড সুইং করছে, তাদের নানান সিদ্ধান্ত থেকে তারা নিজেরাই পিছপা হচ্ছে, তার তো অনেক উদাহরণ এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তারা সংবিধান ছুঁড়ে ফেলার হাত ডাক দিল, গর্জন তুলল, সেখান থেকে সরে এসে তারা বলছে সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা দরকার। তারা আমূল সংস্কারের কথা বলল নির্বাচনের আগে, আমূল সংস্কার না করে নির্বাচন করা যাবে না, এখন তারা বলছে মৌলিক সংস্কারের কথা। তারা বলছিল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এখন তারা সেই শব্দ উচ্চারণ করছে না। গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছিল তারা সংবিধান ছুঁয়ে ফেলার জন্য, সেখান থেকে তারা সরে এসেছে। নতুন ঘোষণাপত্র বা প্রোক্লেমেশনের যে দাবি তারা তুলেছিল, সেটাও এখন তারা মুখে আনছে না। মূল বিষয় হচ্ছে কোনো রাজনৈতিক দলের গণভিত্তি না থাকলে, গণসম্পৃক্ততা না থাকলে সেই রাজনৈতিক দল সামনে বেশি দিন এগোতে পারে না। এবং তাদের পিছনে কয়জন মানুষ আছে সেগুলো নিয়েও তো এখন আলোচনা হচ্ছে। গত শুক্রবার তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ করলো, মহাসমাবেশের কথা বললো, সেখানে কয়জন মানুষ উপস্থিত ছিলেন? তারা ভাড়াই করে যে মানুষ নিয়ে আসছেন, সেগুলো নানান ভিডিও চিত্র উঠে আসছে। এবং পহেলা বৈশাখে তারা যে অনুষ্ঠানটি আয়োজন করেছিল, সেখানে তো গোনা যাচ্ছিল যে কয়জন, 20, 50, 100 জন, কতজন মানুষ হয়েছিল। আরেকটা জিনিস খেয়াল করুন যে এরা যেমন করিডোর নিয়ে কোনো কথা বলছে না, এরা দুর্নীতির বিরুদ্ধেও তেমন কোনো কথা বলছে না। তার কারণ এদের সহযোগীরাই বা এই যে তর্জন গর্জন তোলা যে সমন্বয়করা, তাদের মধ্যে অনেকে, এই যে হাসান আব্দুল্লাহ, সাজিদ আলম, তাদের অনেকে বিরুদ্ধে তো দুর্নীতির অসংখ্য অভিযোগ। তারা আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কেমন ভাবে? নাটক তো বেশিক্ষণ করা যায় না। নাহিদ ইসলাম শুক্রবারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ডক্টর ইউনূস সম্পর্কে হাসান আব্দুল্লাহ কি বলেছেন হেফাজতের সমাবেশে, আমি সে কথা বলছি। তার নাহিদ ইসলাম কি বলেছেন সেটাও আপনারা জানেন, একটু মনে করিয়ে দিই। তিনি শুক্রবারের মহাসমাবেশ থেকে বলছেন যে আওয়ামী লীগের বিচার না হলে গণঅভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা, আমি একটু আগে বলছিলাম সাধারণ মানুষের যে পার্টিসিপেশন, তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? শেখ হাসিনা যেমন দিনের পর দিন বা টানা 3 বার প্রহসনে নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছেন, সেইখান থেকে ফিরে সরকার পরিবর্তনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনী বা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এই তো। তারপরে তারা কত কি দাবি তুললো, কত সব বিষয় আমাদের সামনে তুলে ধরলো, এবং সেগুলোকে নিয়ে তারা রাজনীতি করবে, এটা প্রথম থেকেই আমরা বলে আসছিলাম, এবং সেটাই তো হচ্ছে। অতএব গণঅভ্যুত্থানের নিহতদের সঙ্গে কারা বেইমানি করছে? গণঅভ্যুত্থানের যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে কারা
সেই গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করছে। তারা মানে মানুষ, সাধারণ মানুষ যে আশায়, যে লক্ষ্যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে ঠকিয়ে তাদের যে নির্বাচনের দাবি, আবার সুষ্ঠু একটা নির্বাচনের দাবি, সেই নির্বাচনকেই প্রলম্বিত করে তারা নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। যেহেতু এই সরকার একটি তারা পার্ট ক্ষমতার স্বাদ লাভ করছে, এগুলো পুরনো কথা, এগুলো আমাদেরকে বারবার বলতে হচ্ছে, তার কারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তো একটা শেষ থাকা দরকার। এবং মানে নব্য ফ্যাসিজমের পরিচয় তো আমরা নানান দিক থেকে পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মব কালচার সৃষ্টি করা হয়েছে। একদিকে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, বা সরকারের দায়িত্বশীল চেয়ারে বসে উপদেষ্টারা বলেন, হুঙ্কার দিন, আর সহ্য করা হবে না মবের। কে শোনে কার কথা? চলছে, মহাসমারোহ চলছে। এবার আমাদের তুমুল বিপ্লবী ছাত্র সমন্বয়ের একজন হাসান আব্দুল্লাহ, তিনি হেফাজতে ইসলামের সমাবেশে শনিবার কি বলেছেন? তিনি বলছেন, অত্যন্ত পরিতাপের বিষয়, 8 মাস পরে এসে অনেক রাজনৈতিক দল, রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাকি তাদের নাই, মানে নিজেদের কথা বলছে। ডক্টর ইউনূস কয়েকদিন আগে বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এই সিদ্ধান্ত আওয়ামী লীগের। ডক্টর ইউনূস ভুলে যাবেন না, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। হুঙ্কার ছাড়ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। এগুলো যে লোক দেখানো, সেটুকু আমরা বুঝি। অথবা তারা হয়তো সত্যি সত্যি ভুলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো তারা ক্ষমতায় বসিয়েছেন ঠিকই, প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক মানে খেলোয়াড়, এটি তিনি নিজেই মন্তব্য করেন। এবং তার লিয়াজটা কোথায় কোথায় কি নানান ধরনের হিডেন এগ্রিমেন্ট থাকতে পারে, অনেকে সে কথাও তো উচ্চারণ করছেন। ক্ষমতায় বসিয়েছেন ঠিকই, কিন্তু ক্ষমতা থেকে নামাতে পারবেন কিনা সেটিও তো একটি প্রশ্ন। এই ছাত্র সমন্বয়কদের অনেককেই আমি বিশ্বাস করি যে তারা সত্যি সত্যি শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিলেন। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই প্রায় 9 মাস হয়ে গেল। এখন এই 9 মাসে আওয়ামী লীগের সেরকম কোনো সাফল্য নেই, কারণ তারা খুব বিপাকে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে। কিন্তু আওয়ামী লীগ একদম উঠে দাঁড়ানোর চেষ্টা করছে না তা কিন্তু না। এখন আওয়ামী লীগ কিন্তু এই যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা নতুন আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছেন, এবং সেটা হয়তো সফল হবেন, একটু সময় লাগবে। বিশেষ করে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা খুবই অ্যাক্টিভ। তিনি বিভিন্ন জায়গায় অনলাইনে বিভিন্নভাবে মিটিং করছেন, দলের লোকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, মোটিভেট করার চেষ্টা করছেন। আর অন্য অনেক নেতা আছেন, তারা অনলাইনে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে দেখা যায়। এবং এই যে যারা উকিঝুঁকি দিচ্ছেন, এরা অনেকটা এখন মূল্যহীন। কারণ শেখ হাসিনা যাদেরকে আপন ভাবতেন, ইতিমধ্যে তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। শেখ হাসিনা বুঝতে পারছেন এখন তারা কারা। আওয়ামী লীগ অথবা শেখ হাসিনাকে বিক্রি করে এইসব লোকেরা প্রচুর সম্পদের মালিক হয়েছেন এবং খাদে ফেলেছেন দলকে, শেখ হাসিনাকে, লক্ষ লক্ষ নিরীহ কর্মীকে। এখন আমরা যারা আওয়ামী লীগের বড় বড় নেতা হিসেবে জানি, মানি, এখন তাদের অধিকাংশেরই কোনো মূল্য নেই। এরা কচু পাতা এখন, বিশেষ করে শেখ হাসিনার কাছে। এখন এই যে সাধু সাজা এইসব ভণ্ড নেতারা আওয়ামী লীগের চরম শত্রু এখন, এবং সেটা বুঝতে বাকি নেই শেখ হাসিনার। এখন শেখ হাসিনা এদেরকে আসলে এদের কারো তেমন কোনো একটা খবর রাখেন না। আমরা বা আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এরা শেখ হাসিনার সাথে মিলেমিশে প্রোগ্রাম করবে, সাজাবে, কর্মসূচি দিবে, কিন্তু বাস্তব পরিস্থিতি সেরকম না। শেখ হাসিনা অনেকটা একলা চলো হয়ে নীতিতে তিনি চলছেন। এবং যদিও এইসব নেতারা, যাদেরকে আমরা বড় নেতা মনে করি, তারা অনেকেই ভাবসাব দেখান তারা আওয়ামী লীগের মুখপাত্র এইরকম, কিন্তু অবস্থা কিন্তু পাল্টে গেছে। এখন এইসব নেতাদেরকে শেখ হাসিনা 1 পয়সার মূল্য দেন না। এখন 5 আগস্টের পর তথাকথিত সেই সব নেতাদের কয়জনের নাম শেখ হাসিনা মুখে নিয়েছেন আমাকে বলেন। কোন নেতাকে তিনি দায়িত্ব দিয়েছেন বলেন, কোন নেতাকে বিশ্বাস করেছেন বলেন। এগুলোর উত্তর হচ্ছে না। তিনি কাউকে এখন বিশ্বাস করেন না, কাউকেও দায়িত্ব দিতে চান না, কারোর সাথে কথাও বলতে চান না। এখন এইভাবে তো আওয়ামী লীগ চলবে না, সেটা শেখ হাসিনা জানেন। এখন তিনি নিজে জানেন যে তার কি করতে হবে এবং কাদের সাথে কথা বলে তার নীতি নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে যেটুকু জানা যায় যে আওয়ামী লীগের নীতি নির্ধারণের জন্য 5 জনই যথেষ্ট। এখন এই 5 জন কারা, যাদের চিন্তার উপর, পরিকল্পনার উপর, বুদ্ধিমত্তার উপর আওয়ামী লীগ তার কর্মসূচি নেবে, তার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবে। এই 5 জন হচ্ছেন শেখ হাসিনার নিজে, নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, অজিত দোভাল এবং সজীব ওয়াজেদ জয়।
আর বাকি যারা আওয়ামী লীগের হুমরা চুমরা আছেন, বড় নেতা আছেন বা বড় নেতা হিসাবে এতদিন আমরা যাদেরকে চিনতাম, হাসিনার কাছে এখন এরা অনেকটাই গোপাল ভাঁড়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগের নীতি নির্ধারণ করতে মোদীকে, অজিত দোভালকে, জয়শঙ্করকে, এরা তো বিদেশের মানুষ, কিন্তু বিশ্ব রাজনীতিতে এখন সমস্ত পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, একটা গ্রাম, এবং পরস্পরের সাথে কথা বলে তারা একটা আইডিয়া নিতে পারে। এটা কোনো দোষের নয়। মহান স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধীর যে সম্পর্ক ছিল, তারা অনেক কিছুই তারা নিজেদের মধ্যে আদান প্রদান করতেন, ভাবের বিনিময়, বুদ্ধিশুদ্ধি নিতেন। এটাতে কোনো অন্যায় ছিল না। ফাইনাল ডিসিশন নেবেন হয়তো শেখ হাসিনা, কিন্তু তাদের সাথে কথা বলে পরামর্শ করে তিনি হয়তো ডিসিশন নেবেন। এখন এই 5 জন ছাড়া বেসিক্যালি আওয়ামী লীগ রাজনীতিতে নির্ধারণে এখন আর কেউ নাই। কিছু কিছু সংস্কার প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান বিশ্লেষণ করা জরুরি। দর্শক, পাবলিক পারসেপশন এরকম ছিল যে জামাত ইসলামী মানে সংস্কারের পক্ষে, তারা একটা নতুন বাংলাদেশ চায়। আর স্বাভাবিক, এটা তো সহজ বিষয়। জামাত শিবিরে যে কোনো জনশক্তি একমত হবেন যে হাসিনার বাংলাদেশ মুজিববাদী বাংলাদেশ। 72-এর যে ভারতের সংবিধান, আমি জামাত নিজে বলেছেন 72-এর সংবিধান ভারতের বছর রচিত হয়েছিল, ওই সংবিধান চলবে না। অতএব ভারতের ওই সংবিধান, 72-এর সংবিধান, এটা যে লাথি মেরে ফেলে দিতে হবে, এটা যে বাতিল করতে হবে, এ বিষয়ে জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। এবং জামাত এ বিষয়ে স্পষ্ট বলেছিল। আমিরে জামাত বক্তব্য দিয়েছিল 72 সংবিধান ভারতের সংবিধান। এরপরে সংবিধান প্রণয়ন কমিটির পরিবারের সদস্যরা এর প্রতিবাদও জানিয়েছিল। বিএনপির অনেকে বলেছিল এই সংবিধান মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে রচিত সংবিধান, নানান কথাবার্তা বলেছিল। কিন্তু আপনি অবাক হবেন যে সেই জামাত ইসলামী এখন এই সংবিধান, বর্তমান এই মুজিববাদী 72-এর ভারতীয় সংবিধান বাতিল চায় না। এটা আশ্চর্যজনক না? তাহলে জামাত কার বুদ্ধিতে চলে? জামাতকে চালায় কারা? জামাত এতদিন বাতিল চাইলে এখন কেন বাতিল চায় না? গণপরিষদ নির্বাচন চায় না। এখন এই সংবিধান বাতিল চাইতে হলে, নতুন সংবিধান গ্রহণ করতে হলে গণপরিষদ নির্বাচন লাগবে। সেটাও জামাত চায় না। কেন চায় না? কার বুদ্ধিতে চায় না? এটা রহস্যজনক। প্রশ্ন আসতেই পারে, সন্দেহ আসতেই পারে, তাহলে ভারত জামাতকে সেট আপ দিয়েছে, তাহলে কেন গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করবে জামাত? কেন এই সংবিধান বাতিলের বিরোধিতা করবে জামাত? আর এটা জামাত শিবিরের জনশক্তির সবাই একমত যে হাসিনার বাংলাদেশ, মুজিববাদী বাংলাদেশ, ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশ জামাতের জন্য অনুকূল নয়। অতএব বাংলাদেশটা নতুন ভাবে স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ করতে হবে। রিসেট বাটন পুশ করেছে ডক্টর ইউনূস, এটার পক্ষে জামাতকে থাকতে হবে। এটাই হবে। যেহেতু 71-এর সেই 71 এবং ভারত মিশ্রিত যে বাংলাদেশ, সেটা ইসলামপন্থীদের জন্য অনুকূল নয়। অতএব এই সংবিধান বাতিল করার সুযোগ আসলে তো চোখ বুঝে বাতিল করার পক্ষে থাকতে হবে। কিন্তু তারপরও এতদিন বাতিলের পক্ষে থেকেও এখন জামাত কেন এই বিষয়ে আপত্তি করছে, এটা সন্দেহজনক। দর্শক, একটা নিউজ কার্ড বিবিসি বাংলা থেকে নিয়ে এনসিপি তাদের অফিসিয়াল পেজ থেকে প্রচার করছে সংস্কার প্রস্তাবনা নিয়ে এনসিপি, জামাত ও বিএনপির অবস্থান। সেখানে প্রথমে দেওয়া হয়েছে নতুন সংবিধান প্রণয়ন বিষয়ে এনসিপির অবস্থান হচ্ছে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের পক্ষে, আর জামাত ইসলামীর অবস্থান হচ্ছে যে একমত নয়। এর মানে প্রথম দিকে আমিরে জামাত রাজনৈতিক বক্তব্যে জামাত নেতারা নতুন সংবিধান চাই, আগের সংবিধান বাতিল চাই, 72 সংবিধান, ভারতীয় সংবিধান এগুলো বললেও নতুন সংবিধান গ্রহণ এবং গণপরিষদ নির্বাচনের পক্ষে জামাত নয়। খুবই আপত্তিকর। কেন জামাত নতুন সংবিধানের পক্ষে, গণপরিষদ নির্বাচনের পক্ষে নয়? এই সংবিধান কেন বাতিল করতে চায় না? আমি মনে করি যে ভারত জামাতের কিছু নেতাকে ম্যানেজ করে এই সিস্টেমটা করেছে। এখানে ভারতের হাত আছে। ভারত চেষ্টা করছে। এখন আমি এটাও চেষ্টা করি। দেখেন, এখন আপনারা এইটার উত্তর পাচ্ছেন না, তাহলে জামাত কি ভারতের খপ্পরে পড়লো? না, জামাত ভারতের খপ্পরে পড়েনি। জামাতের কিছু নেতা ভারতের খপ্পরে হয়তো পড়েছে, আর জামাত ভারতের খপ্পরে থাকে না, থাকবে না, এটা সম্ভব নয়। এটা জামাত রিয়ালাইজ করবে। হয়তোবা ক্ষমতা আসবে দ্রুত, এরকম শর্টকাট কোনো সিগন্যাল দিয়ে জামাতের কোনো নেতা কিছু বুঝিয়েছে, কিন্তু এটা চলবে না, এটা হবে না। বিএনপি জামাত এক্ষেত্রে একমত যে না, নতুন সংবিধান দরকার নেই, গণপরিষদ নির্বাচন দরকার। বিএনপি জামাত এক জায়গায় আর এনসিপি আলাদা জায়গায়। প্রধানমন্ত্রীর ক্ষমতা বিষয়ে একই ব্যক্তি দল প্রধান, সংসদ নেতা ও সরকার প্রধান হতে পারবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।